করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামীকাল থেকে বাংলাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণার পর থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে। সবাই যার বিশেষ করে গ্রামে যাদের পরিবার পরিজন থাকে তারা কিন্তু এটাকে ছুটির মতো করেই চলে যাচ্ছে। কাজে এখানে আমি বলবো যে এই ছুটি আরো বাড়বে এবং সংক্রমণ আরো উচ্চ গতির দিকে যাবে। কিভাবে বাস্তবায়ন করা হবে এই লকডাউন? ঢাকার কাছে শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চ ডুবি। ভারতে মাওবাদী বিদ্রোহীদের হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত 22 জন সদস্য নিহত। আর শেষে থাকছে ইতিহাসের সাক্ষী। তবে শুরুতেই সবশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি পুলক গুপ্ত। জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সৎ ভাই প্রিন্স হামজার বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী আয়মান সাফাদি। তিনি বলেছেন, প্রিন্স হামজা এবং আরও কয়েকজন মিলে বিদেশি একটি দলের সাথে এক হয়ে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন। শনিবার প্রিন্স হামজা একটি ভিডিও ছেড়ে বলেছিলেন যে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। জর্ডানের নেতাদের বিরুদ্ধে তিনি দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ এনেছেন। মোজাম্বিকে সাহায্য সংস্থাগুলো বলছে যে উত্তরাঞ্চলীয় পালমা শহর, যেখানে ইসলামপন্থী জঙ্গিরা সম্প্রতি হামলা চালিয়েছিল, সেখান থেকে 10,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। কিছু লোককে নিয়ে যাওয়া হয়েছে বন্দর নগরী পেম্বার একটি ক্যাম্পে। কর্তৃপক্ষ বলছে এখনও হাজার হাজার মানুষ পালমার আশপাশের জঙ্গলে পালিয়ে আছে, জরুরি ভিত্তিতে যাদের খাদ্য সাহায্যের প্রয়োজন। ইথিওপিয়া বলছে প্রতিবেশী এরিত্রিয়ার সৈন্যদের টিগ্রে অঞ্চল থেকে প্রত্যাহার করে নেয়ার কাজ শুরু হয়েছে। টিগ্রের সরকারি দল TPLF এর সাথে ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারের যুদ্ধে এরিত্রিয়ার সৈন্যরাও অংশ নিচ্ছে। শুক্রবার শিল্পোন্নত দেশসমূহের জোট G7 টিগ্রে থেকে এরিত্রিয়ার সৈন্য প্রত্যাহারের দাবি জানায়। জাতিসংঘ বলছে শরণার্থীদের 2টো ক্যাম্পে লুটতরাজ চালিয়ে সেগুলো পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে। ভারতের মহারাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখানে সোমবার থেকে বেশ কিছু নতুন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে শপিং মল, সিনেমা, পানশালা এবং রেস্তোরাঁ বন্ধ থাকবে এবং সাপ্তাহিক ছুটির দিনে সম্পূর্ণ লকডাউন বলবৎ থাকবে। গণপরিবহন অর্ধেক সংখ্যক যাত্রী নিয়ে চলাচল করবে। ভারতে গত 24 ঘণ্টায় 93,000 মানুষ আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। জাপানের একজন সাঁতারু, যিনি 1 বছর ধরে লিউকেমিয়ার চিকিৎসা নিয়েছেন, তিনি অলিম্পিকের বাছাই পর্বে জয়ী হয়েছেন। 100 মিটার বাটারফ্লাই প্রতিযোগিতায় প্রথম হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন রিকা কোইকি। 2016 সালের অলিম্পিকে 17 বছর বয়সী এই সাঁতারু পঞ্চম হয়েছিলেন। তার ক্যান্সার ধরা পড়ার আগে তিনি আরও বেশ কয়েকটি স্বর্ণপদক জয় করেন। বিবিসি বাংলার পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি, মিজানুর রহমান খান। বাংলাদেশে রাজধানী ঢাকার কাছে শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চ ডুবে গেছে। কর্মকর্তারা বলছেন লঞ্চটিতে কমপক্ষে 35 জন যাত্রী ছিল। সেখানে এখনও উদ্ধার তৎপরতা চলছে। ঢাকা স্টুডিওতে আছেন ফারহানা পারভিন। ফারহানা, সর্বশেষ খবর কি? মিজান, সর্বশেষ খবর যেটা জানা যাচ্ছে যে নারায়ণগঞ্জের ASP জাহেদুর রহমান তিনি জানিয়েছেন যে উদ্ধার কাজে ফায়ার সার্ভিস সেখানে যোগ দিয়েছে এবং প্রত্যয় নামে একটি উদ্ধারকারী জাহাজ সেখানে রওনা দিয়েছে। এখানে আপনাকে বলে রাখি, যখন এই লঞ্চটি ডুবে যায় তখন একটি কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছিল এবং এই সময় নদীতে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ। ফলে এই লঞ্চটা ডুবে যখন গিয়েছে তার সাথে সাথেই সেখানে উদ্ধার কাজে অংশ নেওয়াটা অনেক কঠিন ছিল, সেটা একটু বিলম্বিত হয়েছে, যার ফলে এখনও পর্যন্ত সেখানে কত মানুষ নিখোঁজ আছে বা আহত হয়েছে বা কোনো হতাহতের ঘটনা আদৌ ঘটেছে কিনা সেটা জানতে একটু সময় লাগছে। তো এটা কি ঝড়েই ডুবেছে তাহলে? না, এটি ঝড়ে ডোবেনি। আমাদের নৌ পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের SP মিনা মাহমুদা তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজ বিকাল 5:56 মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে সাবিত আল হাসান নামে এই লঞ্চটি ছেড়ে যাচ্ছিল এবং এখানে 35 থেকে 50 জনের মতো যাত্রী ছিল বলে তিনি জানান। তিনি বলেছেন যে এই লঞ্চটি সেখানে একটি মালবাহী জাহাজের সাথে ধাক্কা লেগে আসলে লঞ্চটি ডুবে যায় এবং তার কাছে একটি নির্মাণাধীন একটি সেতুও ছিল। ফারহানা, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে বলছিলেন ফারহানা পারভিন। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামীকাল সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউন কার্যকর হচ্ছে। এমন এক সময় এই লকডাউন শুরু হচ্ছে যখন সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং গত 24 ঘণ্টায় 7,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে বলে শনাক্ত। লকডাউনের ঘোষণা দেওয়ার পর শনিবার দুপুর
থেকেই ঢাকা ছাড়তে শুরু করে বহু মানুষ। আজও সকাল থেকে বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চঘাট এবং বিমানবন্দরে ছিল যাত্রীদের ভিড়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এত বিপুল সংখ্যক মানুষের এভাবে রাজধানী ছেড়ে যাওয়ার ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বেড়ে যাবে। বিস্তারিত মুন্নি আক্তারের এই প্রতিবেদনে। রাজধানী ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে দেশের দক্ষিণ পশ্চিম এবং উত্তরাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যায় দূরপাল্লার বাস। এই বাস টার্মিনালে গিয়ে দেখা যায় ঈদে বাড়ি ফেরার জন্য যে উপচে পড়া ভিড় হয় তার মতোই অবস্থা সেখানে। যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, করোনা ভাইরাসের কারণে লকডাউন জারি এবং যে কোনো সময় বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় ঢাকা ছাড়ছেন তারা। বলছিলেন বাসের জন্য অপেক্ষায় থাকা এক নারী যাত্রী। কালকে জানতে পারছি যে আর কি যে আমাদের সোমবার থেকে লকডাউন শুরু হবে, তো সেই জন্য আর কি তাড়াহুড়া করে চলে যেতে হচ্ছে। কবে লকডাউন ছাড়াবে, আর এখানে তো অতদিন থাকার মতো সেই পরিস্থিতিও নাই, তো এজন্য তারপর আবার বাসেও অনেক সংকট আছে। অনেক যাত্রী বলছিলেন লকডাউন কবে শেষ হবে বা আদৌ শেষ হবে কিনা সেই অনিশ্চয়তা থেকে ঢাকা ছাড়ছেন তিনি। নিজে যেটা মনে হয় যে এক সপ্তাহ পরে ঠিক হলেও হয়তো আগের মতো হবে না, এই জন্যই আসলে চলে যাওয়া। আমার ধারণা যেটা যে হচ্ছে ঠিক নাও হইতে পারে, ওইটা ভেবে চিন্তেই আমি চলে যাচ্ছি। যদি হচ্ছে এরকম হয়তো যে আমার আশা থাকতো যে হচ্ছে যে লকডাউন উইথড্র করবে, তাইলে হচ্ছে আমি যাইতাম না। বাসের টিকিট যারা বিক্রি করেন তারা জানিয়েছেন চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। সেই সঙ্গে গণপরিবহনে অর্ধেক যাত্রী নেওয়ার নির্দেশনার কারণে বাসে আসন না পেয়ে রাস্তা এবং বাস টার্মিনালে অপেক্ষা করছেন অনেক যাত্রী। বাসের কোনো টিকিট না পাওয়া এক নারী যাত্রী জানান, দুপুর পার হয়ে গেলেও কোনো টিকিট পাননি তিনি। অনেকক্ষণ ধরে বসে আছি, কোথাও সিট পাইতেছি না, এখন পর্যন্ত পাই নাই। কারো কাছ থেকে কিছু পাই নাই, কেউই কিছু বলে না, এখনো বলতেছে যে সব জায়গায় বুকিং। দর্শনা ডিলাক্স নামে একটি পরিবহনের ম্যানেজার মফিজুর রহমান বিবিসিকে বলেছেন, শনিবার রাতে যাত্রীর চাপ রবিবারের চেয়ে অনেক বেশি ছিল। তিনি বলছেন, যাত্রীর চাপ সাধারণের চেয়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। কাউন্টার থেকে তারা রোববার কোনো টিকিট দিতে পারছেন না, কারণ এদিন রাত পর্যন্ত সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। চাপ তো আছে, কেননা লকডাউনের যে চাপ পড়ে গেছে, এখন কোনো লোক এসে হঠাৎ করে কোনো সিট পাচ্ছে না। বুকিং যেগুলো আছে এগুলো ছাড়া কোনো সিট পাচ্ছে না। 2 সিটে একজন, এই মেন সমস্যা হয়ে গেছে, 2 সিটে একজন যাত্রী যাওয়ার কারণে যাত্রী মেকআপ করা যাচ্ছে না। একই অবস্থা লঞ্চ টার্মিনালেরও। শনিবার দুপুরের পর দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের লঞ্চে ছিল ব্যাপক ভিড়। রোববার বিআইডব্লিউটি এর একজন কর্মকর্তা জানান, ডেকে এবং সিটে 50% যাত্রী ফাঁকা রাখার কথা থাকলেও ভিড়ের চাপ সামলাতে গিয়ে অনেকেই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে পারেননি। রোববারও সকাল থেকে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় করতে শুরু করেছেন অনেকেই। সদরঘাট থেকে বরিশালের মুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া অভিযান 5 নামে একটি লঞ্চের সুপারভাইজার মোহাম্মদ ইলিয়াস বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বাড়া শুরু হওয়ার পর থেকে যাত্রী না পেলেও গত 2 দিনে যাত্রীদের চাপ বেড়েছে। করোনার পর থেকে তো আমরা মোটামুটি যাত্রী, আমাদের যেটা পারমিশনের যে যাত্রীরা আছে সেই যাত্রী আমরা পাই না, কম পাই। তারপরে এখন আসছে একটু বেশি আর কি, অন্যদিনের তুলনায় একটু বেশি। স্বাভাবিকের চেয়ে বেশি ভিড় দেখা গেছে ঢাকার অভ্যন্তরীণ বিমানবন্দরেও। লকডাউনের ফলে দীর্ঘদিনের ছুটির প্রস্তুতি নিয়ে বাড়ি ফিরছেন অনেকে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহন ব্যবহার করে বাড়ি ফেরার এই প্রবণতা করোনা ভাইরাসের সংক্রমণকে আরও বাড়িয়ে দেবে। এমনকি করোনা ভাইরাসের কেন্দ্র রাজধানী ঢাকা হওয়ার কারণে মানুষ বাড়ি ফিরে যাওয়ায় সংক্রমণের মাত্রা বাড়তে পারে গ্রামাঞ্চলেও, বলছিলেন পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারপারসন শারমিন ইয়াসমিন। পাবলিক ট্রান্সপোর্ট গুলো ব্যবহার করে যদি সবাই এখন যাওয়া শুরু করে, তাহলে তো সংক্রমণের ঝুঁকি সবারই বাড়বে। লকডাউনে কি কি জিনিস করা যাবে, কি কি জিনিস করা যাবে না, এই ইনফরমেশন গুলো না জানার কারণে ছাড়াও নিজেদের সচেতনতার অভাব আছে, সেগুলোর কারণে সবাই যার যার হয়তো যে যেখানে থাকে, বিশেষ করে গ্রামে যাদের পরিবার পরিজন থাকে, তারা কিন্তু এটাকে ছুটির মতো করেই চলে যাচ্ছে। কাজে এখানে আমি বলবো যে এই ঝুঁকি আরো বাড়বে এবং সংক্রমণ আরো উচ্চ গতির দিকে যাবে। এদিকে সোমবার থেকে লকডাউন কার্যকরের অংশ হিসেবে মানুষের চলাচল সীমিত করতে বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন। এ ছিল ঢাকা থেকে পাঠানো মুন্নি আক্তারের প্রতিবেদন। লকডাউন শুরুর একদিন আগে মার্কেট খোলা রাখার দাবিতে আজ সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন ঢাকার একাধিক এলাকার ব্যবসায়ীরা। তারা আশঙ্কা করছেন এর ফলে তারা আর্থিক ক্ষতির মুখোমুখি হবেন। গত বছরও সাধারণ ছুটি ঘোষণা করে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল, কিন্তু বাস্তবে সেসব তেমন কার্যকর হয়নি। বিভিন্ন এলাকায়
আলাদা আলাদা করে লকডাউন এবং বিধিনিষেধ জারি করা হলেও বাংলাদেশে জাতীয়ভাবে লকডাউন বাস্তবায়নের অভিজ্ঞতা নেই। কিভাবে এবারের লকডাউন কার্যকর করা হবে খোঁজ নিয়েছেন ঢাকায় আমাদের সংবাদদাতা ফারহানা পারভিন। ঢাকার বাসিন্দা উম্মে নাইমা। আগামীকাল ভোর ৬টা থেকে যে লকডাউন শুরু হচ্ছে সে বিষয়ে খুব একটা আশাবাদী নন তিনি। উম্মে নাইমা মনে করছেন বন্ধ করলে পণ্য পরিবহন ছাড়া সবকিছুই বন্ধ করা উচিত, না হলে শুধু মানুষের ভোগান্তি বাড়বে। লকডাউন যেহেতু সরকার দিচ্ছেই, বইমেলাটা আসলে খুলে রাখার কোনো যুক্তি নেই, কারণ সবই বন্ধ করলে আসলে সবই বন্ধ করা উচিত, না হলে একটা খোলা রেখে আর একটা খোলা রেখে আলটিমেটলি সেই একই অবস্থা আর কি। অফিস আদালত খোলা আছে, সেক্ষেত্রে একটা সাধারণ মানুষের তো অতটা টাকা পয়সা নাই যে ওইভাবে যাবে, এক্ষেত্রে ভোগান্তিটা তো স্বাভাবিক ব্যাপার। আসলে লকডাউন বলতে সবই বন্ধ করে দেওয়া উচিত ছিল, শুধু পণ্য পরিবহন বাদ দিয়ে। সারা দেশ জুড়ে এর আগে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল গত বছর, কিন্তু এবারে লকডাউন শব্দটা ব্যবহার করা হয়েছে। বরিশালের বাসিন্দা আফসানা আক্তার বলছিলেন, গত বছরে সাধারণ ছুটি যে উদ্দেশ্যে দেওয়া হয়েছিল সেই উদ্দেশ্য সফল তো হয়নি, বরং আর্থিক সংকটের মুখে পড়েছে মানুষ। গত বছর লকডাউনেই মানুষের অনেক ক্ষতি হয়েছে, সাধারণ থেকে উচ্চ পর্যায়ে সব ধরনের লোকেরই অনেক ক্ষতি হয়েছে। এখনো তারা সেই ক্ষতিটি করতে পারে না। এখন বর্তমানে যে লকডাউনটা করছে, যেমন হয়তো মনে হয় গণপরিবহনটাই বন্ধ, কলকারখানা খোলা ছিল থাকবে, তো সেখানে আমি মনে করি যে এটা যৌক্তিক না। আর দ্বিতীয়ত সরকার তো আর প্রত্যেকটা ঘরে ঘরে খাবার দিয়ে যাবে না, তারা কোথায় যাবে? গত বছরের অভিজ্ঞতা থেকে এবারে মানুষের মধ্যে লকডাউন নিয়ে তাই ইতিবাচক সাড়া কম। এমন এক পরিস্থিতিতে কিভাবে বাস্তবায়ন করা যাবে এই লকডাউন? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদের অধিবেশনে করোনা পরিস্থিতি নিয়ে কথা বলার সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে আহ্বান জানিয়েছেন। যে সবাইকে সাবধানে থাকতে হবে, প্রত্যেকে যেন একটু সুরক্ষিত থাকে, কারণ এখন যেভাবে প্রাদুর্ভাব হচ্ছে, তবে চিকিৎসার ব্যাপারে, টিকার ব্যাপারে, ভ্যাকসিনের ব্যাপারে, সব ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে আমরা যে এক দফা যেমন আমরা দিয়েছি, দ্বিতীয় ডোজ আমরা শুরু করব, সাথে সাথে আরও নতুনভাবে আরও টিকা আমরা নিয়ে আসার ব্যবস্থা করব। কিন্তু প্রত্যেককে মাস্ক পরে থাকতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। দোকানপাট বা কোথাও কাজে বেরোলে পরে ঘরে ফিরে একটু গরম পানি ভাপ নেওয়া, গার্গেল করা, যেটা খুবই উপকার হয়। কাজে স্বাস্থ্য সুরক্ষাটা সবাই মেনে চলবেন, সেটাই আমরা আশা করি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে সম্প্রতি জানানো হয়েছে যে বাংলাদেশের ২৯টি জেলায় করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণের ঝুঁকির মধ্যে রয়েছে। এই জেলাগুলোর মধ্যে একটি নওগাঁ জেলা। নওগাঁর জেলা প্রশাসক হারুনার রশিদ বলছিলেন, ইতিমধ্যে জেলার সবখানে মাইকিং করা হচ্ছে, লকডাউন মানা না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুরো জেলা জুড়ে ইতিমধ্যে মাইকিং শুরু হয়েছে। আমরা বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, আমাদের পরিবহন সেক্টর, আমাদের আদার যারা আছে স্টেক হোল্ডার, তাদের সঙ্গে আমরা কথা বলতেছি। আমরা কালকে সকাল থেকে এটা কার্যকর করব। সেখানে আমাদের যে বিষয়গুলো এখানে দেওয়া আছে এক সপ্তাহের জন্য, সেটা ইনশাল্লাহ নওগাঁতে কার্যকর হবে। যারা এটা মানবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, সেটা মাইকিং আমরা বলতেছি। প্রজ্ঞাপনে যে বিধিনিষেধ দেওয়া হয়েছে, বলা হয়েছে সেগুলো অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিবিসির পক্ষ থেকে অন্তত 5টি জেলা প্রশাসনের সাথে কথা বলা হয়েছে। সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন, এসব আদেশ না মানলে জরিমানা এবং সংক্রামক ব্যাধি ছড়িয়ে দেওয়ার অপরাধে যে বিধান আছে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন তারা। ফারহানা পারভিন, ঢাকা থেকে। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন, বিবিসি বাংলা আপনার সাথেই আছে। মধ্য ভারতের ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত 22 জন সদস্য প্রাণ হারিয়েছেন, জখম হয়েছেন আরও প্রায় 30 এর মধ্যে গতকাল রাতেই 5 জনের দেহ উদ্ধার করা হয়েছিল। আজ সকালে গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে আরও 17 জনের লাশ পাওয়া যায়। গত 2 সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার মাওবাদীরা নিরাপত্তা বাহিনীর উপর আঘাত হানল। তবে এত বড় মাপের হামলা গত 4 বছরের মধ্যে এই প্রথম। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। ছত্তিশগড় রাজ্যের মাওবাদী অধ্যুষিত 2টি জেলা বিজাপুর ও সুকমার সীমান্তে যে ঘন জঙ্গল, শনিবার ঠিক সেখানেই এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। এর আগে শুক্রবার রাতেই
তারেম, উসুর, পামেড, মিনপা ও নার্সাপুরম। রাজ্যের এই 5টি পয়েন্ট থেকে নিরাপত্তা বাহিনীর 2000-এরও বেশি সদস্য বস্তারের গহীন জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে একযোগে যৌথ অভিযান শুরু করেছিল। রাজ্যের অ্যান্টি মাওয়িস্ট ফোর্সের ডেপুটি আইজি ওপি পল জানান, শনিবার দুপুর নাগাদ তারেম থেকে রওনা হওয়া একটি টহলদার বাহিনীর সঙ্গে জোনাগুড়া গ্রামের কাছে মাওবাদী গেরিলাদের এনকাউন্টার শুরু হয়। বেশ কয়েক ঘণ্টা ধরে চলা ওই বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর বহু সদস্য হতাহত হন, তাদের অনেকেরই খোঁজ মিলছিল না। 2 चॉपर गई थी, उससे घायल को लेकर आए थे और एक डेड बॉडी को लेकर आए थे। बाकी और भी सर्चिंग चल रहा है, फोर्स अभी भी मैदान में है। গত মধ্যরাতের পর বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক পি সুন্দররাজন সংবাদ মাধ্যমকে জানান, 2টি হেলিকপ্টার পাঠিয়ে আহতদের নিয়ে আসা হয়েছে, তারা একজনের মরদেহও নিয়ে ফিরেছে। বাকি অনেকেই এখনো নিখোঁজ, তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। আমাদের ফোর্স এখনো ঘটনাস্থলেই আছে, করতে হবে। এদিন সকালেই আহতদের মধ্যে আরো 4 জন প্রাণ হারান। ওদিকে জঙ্গলের গভীর থেকে উদ্ধার হয় আরো 17 জনের গুলিবিদ্ধ দেহ। নিহত জওয়ানদের এই আত্মত্যাগ বৃথা যাবে না, টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে জরুরি আলোচনা সেরে ছত্তিশগড়ের দিকে রওনা দেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ এর প্রধান কুলদীপ সিং। ছত্তিশগড়ের কংগ্রেসি মুখ্যমন্ত্রী ভূপেশ বাগেল আসামে নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন। তড়িঘড়ি নিজের রাজ্যে ফেরার আগে তিনিও ঘোষণা করেন, মাওবাদীদের বিরুদ্ধে এখন অভিযান চালানো হবে দ্বিগুণ শক্তিতে। 4 घंटे तक के लगातार फायरिंग हुई है और नक्सलियों को बड़ा नुकसान हुआ है, हमारे जवान भी शहीद हुए हैं। মিস্টার বাগেল বার্তা সংস্থাকে বলেন, আমি যা খবর পেয়েছি টানা 4 ঘণ্টা ধরে লাগাতার বন্দুকযুদ্ধ চলেছে। সংঘর্ষে নকশালবাদীদের বড় ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের জওয়ানরাও শহীদ হয়েছেন। আমি তাদের সকলের পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং কথা দিচ্ছি যে তাদের শাহাদাত ব্যর্থ হবে না। আমরা এখন নতুন শক্তিতে লড়ব। আর মনে রাখতে হবে, মাওবাদীদের এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে আর তারা নিজেদের অস্তিত্ব বাঁচানোর লড়াই লড়ছে। पूरी ताकत के साथ लड़ेंगे और जहां तक की बात नक्सलियों की है वो अपने अस्तित्व की आखिरी लड़ाई लड़ेंगे। আজ দুপুরে রাজধানী রায়পুরে সাংবাদিক বৈঠক করে আধা সামরিক বাহিনী সিআরপিএফ এর প্রধান কুলদীপ সিং দাবি করেন, বস্তার অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ রাস্তার নির্মাণ ঠেকাতেই মাওবাদীরা এই হামলা চালিয়েছে। सिलगेट जो जगरगुंडा से लेकर के और इधर बासागुड़ा का जो रास्ता है वो रास्ता ईस्ट वेस्ट है और BKZC जोन के लोगों को। মিস্টার সিং বলেন, সিলগেট থেকে বাসাগুড়া পর্যন্ত পূর্ব পশ্চিমমুখী রাস্তা তৈরি হয়ে গেলে জোন সির গেরিলাদের পাহাড়ের দিকে যাওয়া কঠিন হয়ে যাবে। আমরা জাগরগুন্ডা থানা এলাকায় অনেক বেশি জওয়ান মোতায়েন করতে পারব। এটা আটকাতেই তারা বড় আকারের হামলার পরিকল্পনা করেছিল, কিন্তু সরকারি নীতি এতে পাল্টাবে না। ফোর্সও এগোবে এবং আমরা ক্যাম্পও বসাবো, আরো দ্রুত বসাবো। फोर्स आगे बढ़ती रहती है, वो कैंप लगेंगे, जल्दी ही लगेंगे और अब तो और जल्दी से लगाना पड़ेगा। গত 23শে মার্চ রাজ্যের নারায়ণগড় জেলায় মাওবাদীরা পুলিশের একটি বাসে হামলা চালালে 5 জন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বা ডিআরজি সদস্য প্রাণ হারিয়েছিলেন। তবে মাওবাদীদের কোনো হামলায় কম করে 22 জন জওয়ানের মৃত্যুর ঘটনা শেষবার ঘটেছিল 2017-র এপ্রিল মাসে, আর সেটাও এই সুকমাতেই। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। আপনারা শুনছেন বিবিসি বাংলার পরিক্রমা। এবারে ইতিহাসের সাক্ষী। ইতিহাসের সাক্ষী। 1972 সালে চাঁদের বুকে মানুষের শেষ অভিযান চালিয়েছিল মার্কিন মহাকাশ সংস্থা নাসা। তাদের সেই মুন মিশনে নভোচারীদের একজন ছিলেন ভূতত্ত্ববিদ হ্যারিসন স্মিথ। চাঁদের বুকে কিভাবে তারা হেঁটে বেরিয়েছিলেন, কি কি আবিষ্কার করেছিলেন, সেই গল্প হ্যারিসন স্মিথ শুনিয়েছেন বিবিসির লুইস হিদালগোকে, যা নিয়ে আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি আমি পুলক গুপ্ত। প্রায় 50 বছর আগে 1972 সালে মার্কিন মহাকাশ সংস্থা নাসা চাঁদের বুকে শেষবারের মতো কোনো মানুষ পাঠিয়েছিল। যে রকেটে করে ওই নভোচারীরা চাঁদে গিয়েছিলেন তার নাম ছিল অ্যাপোলো 17। 2012 সালে তার স্মৃতিচারণ করছিলেন সেই শেষ মুন মিশনের 3 নভোচারীর একজন হ্যারিসন স্মিথ। এখন পর্যন্ত তারাই চাঁদের বুকে পা রাখা সর্বশেষ মানুষ। রজার হিউস্টন, আমেরিকা। আমরা এখন বাড়ি ফেরার পথে আছি। 1972 সালের 19শে ডিসেম্বর চাঁদে মানুষের শেষ মিশন প্রায় শেষ হবার পথে। মডিউলটি নেমে আসছে, এখন সাগরে পড়ল। পাওয়া গেছে, তাদের পাওয়া গেছে।
চাঁদ থেকে ফিরে আসা অ্যাপোলো 17 কমান্ড মডিউল, যেটি প্রশান্ত মহাসাগরে অবতরণ করে, তাতে ছিলেন 3 জন নভোচারী: রন এভান্স, কমান্ডার জিম সার্নান এবং ভূতত্ত্ববিদ হ্যারিসন স্মিথ। পৃথিবীতে ফিরে আসার আগে প্রথমে বিশ্বাসই হতে চায় না যে মাত্র 7 দিন আগেই অ্যাপোলো 17 অবতরণ করেছিল 4 লক্ষ কিলোমিটার দূরে চাঁদের বুকে। I don't think we were able to really relax until we had gotten into the Pacific Ocean, been picked up by the... আমার মনে হয় আমরা প্রশান্ত মহাসাগরে নামার আগে পর্যন্ত চাপমুক্ত বোধ করতে পারিনি। নৌবাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিকরা আমাদের উদ্ধার করে। তাদের বলা হতো ফ্রগম্যান। সেখান থেকে আমাদের তোলা হলো হেলিকপ্টারে, তারপর বিমানবাহী জাহাজে। তারও পরে আমাদের কেবিনে ঢুকে 1 গ্লাস পানি না খাওয়া পর্যন্ত আসলে রিল্যাক্স করা সম্ভব হয় না, কারণ তখনই আপনি অনুভব করবেন যে আপনি আর ওজনহীন পরিবেশে নেই। হ্যারিসন স্মিথ এবং তার সঙ্গী নভোচারীরা মোট 13 দিন কাটিয়েছেন মহাশূন্যে। সেটা ছিল এমন এক মিশন যাতে খুব কম মানুষেরই এর আগে যাওয়া হয়েছে, আর তাদের পরে আর কারো যাবার সৌভাগ্য হয়নি। কমান্ডার ইউজিন সার্নান। আমেরিকার পূর্ব উপকূলের সময়ে তখন সন্ধে 5:55। ঠিক সেই মুহূর্তে চাঁদের মাটিতে প্রথম পা রাখলেন তিনি। চাঁদের মাটিতে অ্যাপোলো 17-এর প্রথম পদক্ষেপ। আমি এটা উৎসর্গ করতে চাই তাদের সবাইকে যারা এটা সম্ভব করেছেন। অবিশ্বাস্য। জিম সার্নান শুরু করলেন চাঁদের বুকে তার পদচারণা, আর তাকে অনুসরণ করলেন হ্যারিসন স্মিথ। নাসার অন্য সব সহকর্মীর মতোই তিনি হ্যারিসন স্মিথকে ডাকতেন জ্যাক বলে। জ্যাক, ওটাতে আবার তালা মেরে দিও না। আমি তালা লাগাচ্ছি না। আমাদের আবার ওখানে ফিরে যেতে হবে। তুমি যদি চাবিটা হারিয়ে ফেলো তাহলে আমরা বিপদে পড়ে যাব। চলো হেঁটে হেঁটে জায়গাটা দেখি। The valley where we landed was only about 7 kilometers wide. আমরা যেখানে অবতরণ করেছিলাম সেটা প্রায় 7 কিলোমিটার চওড়া। এটা একটা উপত্যকা যার নাম দেওয়া হয়েছে ভ্যালি অফ টরাস লিট্রো। এটা আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের চেয়েও গভীর। চারপাশে যে পর্বতগুলো, সেগুলো এক একটা 2000 মিটার উঁচু। একটা বিস্ময়কর জায়গা। আমরা দেখলাম পাহাড়ের গায়ে ও শৃঙ্গগুলোয় সূর্যের আলো পড়ে সেগুলো ঝলমল করছে। দক্ষিণ পশ্চিম দিকের পাহাড়গুলির উপরের আকাশে পৃথিবীকে দেখা যাচ্ছে, কিন্তু সবচেয়ে অস্বাভাবিক ব্যাপার হলো আকাশটার রং একেবারেই কালো, কারণ চাঁদের তো কোনো বায়ুমণ্ডল নেই। আমরা আগে থেকেই জানতাম যে চাঁদ থেকে আকাশকে কালো দেখাবে, কিন্তু তবু উজ্জ্বল সূর্য আর কালো আকাশ, এরকম একটা দৃশ্যে অভ্যস্ত হওয়া বড় কঠিন। হ্যারিসন স্মিথ হচ্ছেন বিশ্বের একমাত্র ভূতত্ত্ববিদ যিনি চাঁদে গিয়েছেন। 3 দিন ধরে তারা চাঁদের বুকে নানা অনুসন্ধান কাজ চালালেন। তারা যেসব নমুনা সংগ্রহ করলেন তা ছিল যে কোনো অ্যাপোলো মিশনের সংগ্রহের মধ্যে সবচাইতে সমৃদ্ধ। প্রথম দিন তারা চাঁদের বুকে 7 ঘন্টা কাটিয়েছিলেন। সব মিলিয়ে চাঁদে তাদের অনুসন্ধানের স্থায়িত্বকাল ছিল 22 ঘন্টা। লুনার মডিউল চ্যালেঞ্জার থেকে আমরা যতবারই বের হয়েছি, সে সময়টা আমরা কি কি করব তার খানিকটা ছিল পরিকল্পিত, আর বাকিটা তাৎক্ষণিকভাবে ঠিক করা, কারণ আপনি জানেন না ওখানে কি আছে। আমরা লুনার মডিউল থেকে 3 বার বের হয়েছি। আমরা বের করার চেষ্টা করেছি যে চাঁদের বুকে কি কি আছে, এবং অনেক সময় আমরা যা দেখতে পেয়েছি তা আমাদের বিস্মিত করেছে। তারা যা পেয়েছিলেন তার একটি ছিল অ্যাপোলো মিশনগুলোর প্রাপ্তির তালিকায় সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হলো কমলা রঙের মাটি। চাঁদে যে একসময় সক্রিয় আগ্নেয়গিরি ছিল, এটা তারই প্রমাণ। এই যে এখানে কমলা রঙের মাটি। তাছাড়া জ্বালামুখগুলোর একটির মধ্যে আমরা অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টি হওয়া কাঁচ পেয়েছি। আমাদের মনে হয়েছিল ওটা একটা আগ্নেয়গিরির জ্বালামুখ, তবে দেখে মনে হচ্ছিল যেন কিছু একটা এসে আঘাত করাতেই গর্তটা তৈরি হয়েছে।
এসব কাজ সৃষ্টি হয়েছিল 30,000 কোটি বছর আগেকার অগ্ন্যুৎপাতের ফলে। এটা ছিল চাঁদ থেকে নিয়ে আসা সবচাইতে গুরুত্বপূর্ণ নমুনাগুলোর একটি। আমি ভেবেছিলাম ওই জ্বালামুখে আমরা রঙিন কিছু দেখতে পাব, কিন্তু বাস্তবে আমরা যা পেলাম তা ছিল অনেক অন্যরকম। তারপরেও এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, আজও গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক কয়েক বছরের গবেষণা এবং উন্নততর বিশ্লেষণী প্রযুক্তির মাধ্যমে ওই জিনিসগুলোর ভেতরে পানির অস্তিত্ব পাওয়া গেছে। সেটা অবশ্য পৃথিবীর পানির মতো নয়, একে বরং লুনার ওয়াটার বলা যায়। হ্যারিসন স্মিথ বলছেন তিনি চাঁদে যাবার আগে সেখানে গিয়ে কি দেখতে পাবেন তা নিয়ে অনেক কিছু কল্পনা করেছিলেন, কিন্তু তিনি চাঁদে যাবার পরে যা দেখেছেন তা তার সব কল্পনাকেই ছাড়িয়ে গেছে। তারা অনেক মজাও করেছেন, গান গেয়েছেন। The physical feeling of being on the moon was very much like walking around on a giant trampoline. চাঁদের বুকে অবস্থানের অনুভূতিটা অনেকটা একটা বিরাট ট্রাম্পোলিনের উপর হাঁটার মতো। সেখানে আপনার ওজন হয়ে যাবে পৃথিবীর তুলনায় 6 ভাগের 1 ভাগ, কারণ চাঁদের মধ্যাকর্ষণ শক্তি হচ্ছে পৃথিবীর তুলনায় 6 ভাগের 1 ভাগ। কিন্তু আপনার শরীরের মাংসপেশি পৃথিবীতে ছাড়ার সময় যেরকম শক্ত ছিল সেরকমই থাকে। সে কারণে অনুভূতিটা হয় একটা বিরাট ট্রাম্পোলিনের উপর হাঁটার মতো। চাঁদের বুকে দৌড়ানোর সময় অনুভূতিটা হয় যেন কেউ আপনাকে মাটি থেকে ঠেলে তুলে দিচ্ছে। আপনি লম্বা লম্বা করে পা ফেলে মাটির উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছেন, অনেকটা স্কিইং এর মতো। চাঁদের বুকে সব নভোচারী একটা গন্ধ পেয়েছেন, সেই গন্ধটা পোড়া বারুদের মতো। যখন চাঁদ ছেড়ে যাবার সময় হলো, স্মিথই প্রথম লুনার মডিউলে ঢুকেছিলেন। তার পেছনে পেছনে ঢোকেন জিম সার্নন। তিনি ঢোকার আগে চাঁদের বুকে দাঁড়ানো শেষ মানুষ হিসাবে এই বার্তা দেন। আমরা বিদায় নেবার আগে বলছি, আমরা যেভাবে এসেছিলাম সেভাবেই চলে যাচ্ছি। ঈশ্বর যদি চান তাহলে আমরা আবার ফিরে আসব। আমরা সমগ্র মানব জাতির পক্ষ থেকে কথা বলছি। যখন লুনার মডিউল চাঁদের মাটি থেকে শেষবারের মতো পৃথিবীর উদ্দেশ্যে আকাশে উড়ল, হ্যারিসন স্মিথ বলছেন তিনি তখন ইতিহাসের কথা ভাবেননি, তিনি শুধু তার কাজের কথাই ভাবছিলেন। নিরাপদে আকাশে ওঠা, নিরাপদে বাড়ি ফেরা, ইতিহাসের ভাবনা তার মনে এসেছে আরও অনেক পরে। তখন আমাদের ভাবনা ছিল সবগুলো প্রক্রিয়া যথাযথভাবে করা হচ্ছে কিনা তা নিশ্চিত করা। যখন আমি কেবিনে নির্ভাবনায় আমার ডিনার খাচ্ছি, তখনই আসলে এটা ভাবার সময় হয় যে এটাই শেষ মিশন। হয়তো তা না হলেই ভালো হতো, কিন্তু এ সিদ্ধান্তই নেওয়া হয়েছে। তাই আমাদের এখন অপেক্ষা করতে হবে, হয়তো অন্য এক প্রজন্ম কোনো এক সময় আবার চাঁদে যাবার সুযোগ পাবে। ইতিহাসের সাক্ষী পরিবেশন করলেন পুলক গুপ্ত। শেষ করার আগে সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামীকাল থেকে বাংলাদেশে 1 সপ্তাহের লকডাউন ঘোষণার পর থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছে বহু মানুষ। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে। ঢাকার কাছে শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবি, এখনও উদ্ধার তৎপরতা চলছে। আর ভারতে মাওবাদী বিদ্রোহীদের হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত 22 জন সদস্য নিহত হয়েছে। এরই সাথে শেষ করছি আজকের অনুষ্ঠান। আগামীকালের অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠান শোনার জন্যে। ভালো থাকবেন।